ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। চাষিদের সরকারের সাথে নেগোসিয়েশন করে আলোচনার মাধ্যমে আজকেই আইনটি প্রত্যাহার করার জন্য। যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না এবং তারা এই নিবর্তনমূলক আইনের কঠোর প্রতিবাদ জানাবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর সংস্থা বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। প্রত্যাহার যদি না হয় তাহলে আমরা এখন যেমন শান্তিপূর্ণ অবস্থানে আছি তখন কঠোর থেকে কঠোর কর্মপন্থা নির্ধারণ করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা এই আন্দোলন জোরদার করব যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই, আমরা এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চাই। চুক্তিভিত্তিক নিয়োগ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন এনবিআরও একটা এরকম প্রবলেম তারা সৃষ্টি করেছে। কি দরকার ছিল বাজেটের আগে তাদের এখানে হস্তক্ষেপ করা? কি দরকার ছিল আমাদের এই আইন করা? এখন কি এই আইন করার সময়? তারা কি এর গভর্নমেন্ট, তারা এখন এটা রুটিন দায়িত্ব পালন করবে, তারা পলিসি মেক করতে পারে না। তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে, তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এই আইন করেছে। সচিবালয় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই চুক্তিভিত্তিক 5-6 জন সচিব আছে, তারা দায়ী। আপনারা মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, ভাই আপনারা এই সচিব 5-6 জন সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন, আপনারা ফলো করে প্রচার করেন। বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন অধ্যাদেশ পাশ করে জনপ্রশাসন সচিব আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার প্রত্যাখ্যান চাই। আইন শৃঙ্খলা বাকি বাহিনীর কাছে আমাদের অনুরোধ, আপনারা তাকে গ্রেপ্তার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যান। যদি তা না নিয়ে যান তাহলে আমরা তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে দিতে বাধ্য হব। মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাকমেইলিং করছে। আমরা এর প্রতিবাদ জানাই। যদি আজকের মধ্যে যদি এই গ্যাজেট প্রত্যাহার করা না হয়, আমরা কর্মকর্তা কর্মচারীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে আপনারা 4টার মধ্যে যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয়, আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ রইল, কালকে প্রত্যেকটা লোক 3 দিনের সিএল ছুটি নিয়ে সচিবালয়ে আসবেন না। কোন লোক যেন আজকে আমাদের এই কর্মসূচি আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। যে সচিব বা যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, ইনশাল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত জবাব দেবো ইনশাল্লাহ। পিছপা হবে না। মাঠে যখন নেমেছি মরতে শিখেছি, জেল খেটেছি, যতই জেল জুলি ভুলিয়ে হোক। আরে 5 জন সচিবের মধ্যে একজন মোস্ট ক্রিমিনাল হচ্ছে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান সাহেব। আপনি ভুলে গেছেন 12 বছর এলপিআর থাকার পরে আবার চাকরিতে আসছেন। আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে করছেন আমরা ভুলে যাব? আপনি হচ্ছেন মোস্ট ক্রিমিনাল এই সচিবালয়ের মধ্যে। আপনার ওই সিট রাখার জন্য আপনি এই কালো আইন জারি করছেন। মোখলেছুর রহমান সাহেব আপনি থাকেন, আমরা আসতেছি আপনার সাথে হিসাব নিকাশ করার জন্য। এনবিআরের কর্মবিরতি, সচিবালয়ে বিক্ষোভ, হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি, আপনার পিনাকির পোস্ট, সমাধান নয় হুমকি, কোনটা যৌক্তিক? এই যে সামগ্রিক অবস্থাটা, এই অবস্থাটায় আসলে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেখানে হুমকিটা যৌক্তিক নাকি এটার সমাধানের পথ বের করাটাই হচ্ছে যৌক্তিক, যাতে করে জনগণের
ভোগান্তি কমে, সেই সাথে দেশের অগ্রগতি ও সমৃদ্ধির পথে যে প্রতিবন্ধকতাগুলো সেটা দূর হয়। এই বিষয়টি নিয়েই থাকছে আজকের পুরো আলোচনা। জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার, আজ 205তম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসা যাক যে এনবিআর আপনার বেশ কয়েকদিন যাবতই তারা কর্মবিরতিতে আছে এবং এই নিয়ে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে এবং তারা 4 দফা দাবিতে আন্দোলন করছে এবং এর প্রেক্ষাপটটা শুরু হয় আপনার মে মাসের 12 তারিখে। এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ করে অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশ জারির পর থেকে প্রতিবাদ করে আসছে কর্মকর্তারা। এই অধ্যাদেশ জারির পরেই ঘটনাটা ঘটে এবং এছাড়াও সচিবালয়ে যে বিষয়টি, যে গত 25শে মে সরকারি চাকরির অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এবং গতকাল তথা রোববার আপনার অধ্যাদেশটির গেজেট প্রকাশিত হয় এবং এই অধ্যাদেশের 4টি ধারা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই সচিবালয়ে বিক্ষোভ করে আসছে সরকারি কর্মচারীরা। এবং এই ধারাগুলোর মধ্যে যে বিষয়টি আছে সেটি আমি একে একে বলছি আপনাদের, এবং যেখানে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি আপনি দেখেন যে এটি আসলে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের কঠোরতম আইন আছে কিনা, কিংবা একজন এমপ্লয়িকে কত সহজেই তাকে চাকরিচ্যুত করার বিধান যুক্ত করা হয়েছে, যে কারণে সরকারি কর্মচারীরা আপনার বিক্ষোভে ফেটে উঠেছে এবং আগামীকাল থেকে কিন্তু তারা সারা বাংলাদেশে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে, কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এখানে তারা তার এই সংস্কার প্রস্তাবটিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেখানে আছে যে সরকারি কর্মচারীর মধ্যে আপনার অআনুগত্য সৃষ্টি করে এমন কাজে যদি জড়িত থাকেন, এর মানে আপনি আপনার বসের যদি আনুগত্য না হন তাহলে আপনার চাকরির 12টা বাজতে পারে, কিংবা তিনি যদি মনে করেন যে আপনি অনুগত নন, বিশ্বস্ত নন, কিংবা তাকে আপনি শ্রদ্ধা বা সম্মান করছেন না, তাহলে আপনার চাকরি 12টা বেজে গেছে। বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে, যদি আপনি ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি কর্মস্থলে অনুপস্থিত থাকেন, এটাও আপনার চাকরিচ্যুতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং অন্য কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত থাকতে সহায়তা করেন, নিজে তো অনুপস্থিত যদি যুক্তিযুক্ত কারণ ছাড়া থাকেন, আবার অন্য কাউকেও যদি আপনি সহায়তা করেন বা উস্কানি বা প্ররোচনা দিয়ে থাকেন যে আপনি ছুটিতে থাকেন, কোনো সমস্যা নাই, আমি দেখছি অফিস, কিংবা আমি চালিয়ে নেব, এই ধরনের অনেক কিছুই কলিগদের মধ্যে ঘটে। একজনের অসুবিধা হলে কিংবা হঠাৎ করে পারিবারিক কোনো কারণে অসুবিধায় পড়ে গেলে অন্য বা পাশের কলিগটি তাকে হয়তো বা সেই দিন সাপোর্ট দেয় তার কাজগুলো চালিয়ে নেওয়ার। এরকম যদি মনে হয় যে তাকে ছুটিতে থাকার জন্য আপনি এই ধরনের কোনো ধরনের সহযোগিতা করছেন, কিংবা উস্কানি দিচ্ছেন, কিংবা তাকে পরিচিত করছেন, তাহলেও কিন্তু আপনার বিপদ আছে এই সংশোধনী বা সংস্কার প্রস্তাবের মাধ্যমে। এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে অনুপস্থিত হতে বাধাগ্রস্ত যদি করেন, এর মানে কাউকে আপনি অনুপস্থিত হতে দিলেন না, বাধাগ্রস্ত করলেন, কিংবা বাধাগ্রস্ত অনেকভাবেই করা যায়, যে কোনো একটি প্রমাণিত হলেই আপনার কিন্তু খবর আছে। কাজে এই 4টি কারণগুলোর মধ্যে যে শাস্তির বিধান রাখা হয়েছে সেটি হচ্ছে যে এই কাজের জন্য তাকে
যে দণ্ড পেতে হবে সেটি হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনতিকরণ। এর মানে তার যে বর্তমান যে গ্রেড, চাকরির যে গ্রেড, সেটা থেকে কমিয়ে দেওয়া হবে এবং বেতন গ্রেডও তাকে কমিয়ে দেওয়া হতে পারে এ ধরনের, যদি কাজে তিনি সন্দেহভাবে প্রমাণিত হয়, এবং চাকরি হতে অপসারণও করা হতে পারে। তাকে এই কারণের জন্য চাকরি হতে অপসারণ করা হতে পারে এবং চাকরি হতে বরখাস্তও করা হতে পারে। শুধু অপসারণই নয়, বরখাস্ত করা হতে পারে। এবং এই শাস্তিগুলো গ্রহণ করার ক্ষেত্রে কোনো বিভাগীয় মামলা না করে শুধুমাত্র কারণ দর্শানো নোটিশের মাধ্যমে চাকরিচ্যুত করা যাবে। এটি নিয়ে এই যে সরকারি চাকরিজীবীরা কিংবা এই যে আমরা দেখলাম কোটা নয় মেধা সরকারি চাকরিতে যে আন্দোলন, এবং যে আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপক একটা পরিবর্তন বাংলাদেশে আসলো, এবং এই যে মেধাবীরা সরকারি চাকরির জন্যে তারা লেখাপড়ার পর তাদের স্বপ্ন কিংবা এর আগে থেকেও সরকারি একটা চাকরির জন্যে তারা মনস্থির করেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য সেইভাবে গড়ে তোলেন। এখন তাদের চাকরি যদি এরকম মানে হুট করে চলে যায়, বা বিভাগীয় কোনো তদন্ত বা বিভাগীয় কোনো ধরনের বিচার সালিসের ব্যবস্থা না থাকা, শুধুমাত্র একটা শোকজ নোটিশের মাধ্যমে আপনার চাকরি চলে গেল, যে এই যে একটা অনিশ্চয়তা তাদের চাকরির মধ্যে ঘিরে ধরেছে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে, এটির বিরুদ্ধেই কিন্তু তাদের ব্যবস্থা। কারণ এখানে যে বিষয়গুলো সংযোজন করা হয়েছে এটা বাংলাদেশের আসপেক্টে বা কোনো প্রতিষ্ঠানে এ ধরনের আপনার শর্তগুলো জড়িত আছে কিনা, যেখানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ছাড়াই আপনার চাকরিচ্যুতি করা যাবে। এর মানে এমন একটা নীতি করা হচ্ছে যে আমাকে আপনার ভালো লাগলো না, কিংবা যদি মনে হয় যে এটা আওয়ামী পন্থী কিংবা আওয়ামী লীগকে সমর্থন করে, কিংবা আওয়ামী সরকার কোনো কাজের সাথে তিনি যুক্ত ছিলেন, কাজে তার তো আর কোনো কথাই নেই। আনুগত্য দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা অতিবয় সহজ, কিংবা তাকে পদোন্নতি কিংবা নিম্ন গ্রেডে দেওয়া, বেতন কমিয়ে দেওয়া, নানা ধরনের তাকে পানিশমেন্ট দেওয়া যাবে। এই উদ্দেশ্যেই করা হয়েছে কিনা এটি নিয়েও কিন্তু সাধারণ জনগণ কিন্তু ধারণা করছে যে কোনো একটি দলের আপনার কর্মকর্তাদেরকে আপনার পানিশমেন্ট দেওয়ার জন্য, পিষ্ট করার জন্য, তাদেরকে দমিয়ে রাখার জন্য এই ধরনের আইন সংযোজন করা হয়েছে কিনা এটিও ভেবে দেখা মতো। অন্যদিকে দেখা গেল যে এই যে সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে, উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, এই নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আপনার রাজনৈতিক দলগুলোর বৈঠক হলো, যদিও বৈঠক থেকে ফলাফল কি আসলো সেটা দেশবাসী বা আপনি আমি সকলেই জানি। সেই সাথে এখনও পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ নেওয়া বা পড়ানোর বিষয়টি এখনও ঝুলে আছে। তারা আন্দোলনে যাবেন, প্রাথমিক শিক্ষকরাও আন্দোলনে যাবেন। কাজে এই যে আন্দোলনগুলো হচ্ছে, কেন হচ্ছে এই বিষয়টিকে আপনার চিহ্নিত না করে আমরা হুমকি দামকি দিয়ে সেটাকে দমিয়ে রাখছি, যা ফ্যাসিস্ট আমলে বিদ্যমান ছিল সেটাই আমরা এখন করতে যাচ্ছি। প্রকৃত অর্থে যারা আন্দোলন করছেন, সরকারি চাকরিজীবী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, তাদের আবেদনগুলো কিংবা দাবিগুলো কতটা যৌক্তিক, যে যৌক্তিক দাবিগুলো মেনে নিলে সমস্যাটা কোথায়। এই যে মানুষের ভোগান্তি, সচিবালয়ে আপনার কোনো কাজ হচ্ছে না, এনবিআরে কোনো কাজ হচ্ছে না, নগর ভবনে এখনও কর্মবিরতি, এর সাফারার কে হচ্ছে? এই যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হচ্ছে না, এই যে ঘাটতি সরকারের, এমনিতেই সরকারের অর্থনৈতিক অবস্থা নাজুক, যদিও ব্যবসায়ীরা বলছে যে বুদ্ধিজীবীদের মতো ব্যবসায়ীদেরও মেরে ফেলা হচ্ছে। কাজেই এই যে নানা দিক থেকে ব্যবসায়ীরাও অসন্তোষ প্রকাশ করছে, সরকারি চাকরিজীবীরা অসন্তোষ প্রকাশ করছে, রাজনৈতিক দলগুলো সরকারের উপর অসন্তোষ প্রকাশ করছে, সরকারের উপদেষ্টাদের পদত্যাগের
দাবি জানাচ্ছে এই যে একটা অস্থিতিশীল প্রকট আকার ধারণ করছে এবং অন্যদিকে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বেড়েই চলছে এবং সেনাবাহিনী আজকেও তাদের থেকে স্পষ্ট করলেন যে করিডোর এবং বন্দরের ব্যাপারে তাদের অবস্থান সুদৃঢ় বা একই থাকবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে তারা কোনো কম্প্রোমাইজ করবে না। কাজেই নানা দিক থেকেই নানা ধরনের যে জটিল থেকে জটিলতর প্রক্রিয়ার দিকে যাচ্ছে, যেটা ফ্যাসিস্ট সরকারের আমলেও এতগুলো দাবি, এতগুলো বিষয়, এতগুলো জায়গায় অস্থিতিশীল পরিবেশ কিন্তু সৃষ্টি হয় নাই। মাত্র একটা কোটা আন্দোলনকে ঘিরেই এরকম একটা সরকারের পতন ঘটল। আর এখন যে অবস্থা সৃষ্টি হচ্ছে, এরকম শত শত কোটা আন্দোলন আপনার কিন্তু সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়া সব কিছু কিন্তু একত্রিত হলে প্রকট আকার ধারণ করবে এবং রাজনৈতিক দলগুলোরও চাওয়া পাওয়ার সাথে একমত হচ্ছেন না সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে, কেউ বিচার চাচ্ছেন, কেউ সংস্কার চাচ্ছেন। নানা দিক থেকে সরকারও সরকারের অবস্থানে অটল আছেন, রাজনৈতিক দলগুলোও তাদের দাবিতে অটল আছেন, শুধু জনগণ অটল নেই। আর জনগণ যখন তাদের সিদ্ধান্তে অটল থাকেন, তখন একটা প্রলয় শুরু হয় এবং সেই প্রলয়ে হয় জনগণ থাকে, না হলে থাকে রাজা। হয় বিচ্যুত হয় রাজা রাজত্ব, না হলে জনগণ জীবন দিয়ে তাদের খেসারত দিতে হয়, যেমনটা 5ই আগস্টে। কাজেই এই যে অবস্থার পরিপ্রেক্ষিতগুলো নিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পোস্ট, কাজেই হাসনাত আবদুল্লাহ যে বিক্ষোভ, তিনি এটাকে কু হিসেবে উল্লেখ করেন এবং এটা যদি চলতে থাকে তাহলে হাসিনার মতোই পরিণতি হবে বলে তিনি বলেন। এবং তিনি আরও বলেন জনগণ তাদের বিকল্প খুঁজে নেবে, সেই সাথে জনগণকে সাথে নিয়ে এটি প্রতিহত করা হবে বলেও তিনি ঘোষণা দেন। বাংলাদেশের জনগণ সব কিছু পর্যবেক্ষণ করছে, সুতরাং সাবধান, তিনি এভাবেই উল্লেখ করেন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে বাংলাদেশের সরকারের আর্থিক হৃৎপিণ্ড আর সচিবালয় বাংলাদেশের প্রশাসনের হৃৎপিণ্ড যারা অচল করে দিয়েছে, তারাই দাবি করে কয়েকজন প্রবাসী ইউটিউবার বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে। এরাই কয়েকদিন আগে ঢাকার রাজপথ অচল করে দিয়েছিল। সত্যিই সেলুকাস বিচিত্র এদেশের রাজনৈতিক দলগুলো। এরা কি বাংলাদেশের জনগণকে বেকুব বলে মনে করে? এভাবেই তিনি তার পোস্টে লিখেন। প্রকৃত অর্থে আমরা যদি সংঘর্ষের দিকে যাই, তাহলে সমাধান হবে না, বরং ক্ষতি হবে রাষ্ট্রের, ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে এদেশের মানুষের। কাজেই সমাধানের পথ খুঁজে বের করাটাই হচ্ছে উত্তম। এবং এই যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হচ্ছে, সে থেকে আপনার জনগণও মুক্তি চায়। জনগণও প্রাত্যহিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, রাষ্ট্র বঞ্চিত হচ্ছে রাজস্ব আদায় থেকে। কাজেই এর সুষ্ঠু সমাধান সরকার, রাজনীতিবিদরা বের করবেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনায় তারা নিজেদের আত্মনিয়োগ করবেন, এমনটাই সাধারণ জনগণের প্রত্যাশা। আমিও তেমনটা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যাবার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সেই সাথে আজকের লাইভ অনুষ্ঠানটি। এটিএম আজহারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ। তার উপরে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস। আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনীত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল
এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে 2013 সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় 11 জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া, কাউকে জেলের মধ্যেই হত্যা করা। আপনারা জানেন শুধু তারাই নয়, বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে। আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায়, নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে। প্রিয় বন্ধুরা আমার, আজ আমার আনন্দের দিন। আজ সত্যি আমি আনন্দিত। আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত। কারণ যখন কেউ কথা বলতো না, রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে, এদের পক্ষে কি কথা বলা যায়, তখন সেই 2013 সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক শোতে অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম। আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না। আমার বিশ্বাস হয়নি যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আর ওই লক্ষ মা বোনকে তিনি ধর্ষণ করবেন, এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি। আমার জন্মেনি সাঈদী, নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এটিএম আজহার, কামরুজ্জামান, এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষগুলো, মীর কাসেম আলী, তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। আদর্শিক জায়গা থেকে একজন দ্বন্দ্বে থাকতে পারে, কোনো একজন ব্যক্তির কোনো একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করতে পারে, কারণ তৎকালীন সময়ে বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ। আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারত যে আমার মতামত এটা ভালো হয়। এই মতামত প্রধান কোনো অপরাধ নয়, বরং তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে, তারা খুন করেছে, তারা গুম করেছে, তারা হত্যা করেছে, তারা নির্যাতন করেছে, তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এই সকল জঘন্য মিথ্যাচার দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজ প্রমাণিত হয়েছে, আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকেই বীর দর্পে এই জেল বন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসাবে। এরা কেউই অপরাধী নয়, সেটা আজ এটিএম আজহারুল ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে। কি নিষ্ঠুরতা ছিল, কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ। একজনের রায়কে কেন্দ্র করে 200-র অধিক মানুষকে হত্যা করেছে। নিশ্চয়ই মনে আছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের পরিবারের আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের আমান আল আজমিকে, যিনি গোলাম আজমের সন্তান, তাকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে, এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালা বদ্ধ করে বসে থাকো, এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল, যেই নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে, সন্তান কোথায় আছে তারও খবর নাই, জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে, সেই রিপোর্টটা আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না। এদেশে কে ভালো ছিল বলেন? সাংবাদিকের জীবন ভালো ছিল না? একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগররুনি হত্যা হয়েছে। আজ 110তম সম্ভবত তাদের মামলা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমল পর্যন্ত এর বিচার এখনো হয়নি। বাংলাদেশের চৌধুরী আলম বলেন, এরকম করে করে এম ইলিয়াস আলী বলেন, কাকে তারা রক্ষা করেছে? মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে একজন পুলিশের অফিসার। রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে ওসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ছিল সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে সোনা আর ছিল না, এটা একটি জাহান্নামে রূপান্তরিত হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার,
সে বাংলাদেশের ইতিহাস বর্ণনা করলে আসলে আপনারা কোন দিক থেকে আপনাদেরকে বর্ণনা করব। আলেমরা জেলের মধ্যে বন্দী ছিল, অনেকেই এখন ভুলে যায় প্রায় কতবার জামিন থেকে জামিন পায়নি, শত শতবার আবেদন করা সত্ত্বেও সেই মামুনুল হককে জামিন দেওয়া হয়নি, তাদেরকে মুক্তি। কত ওয়াইজিন, কত আলেমকে জঙ্গি ট্যাগ লাগিয়ে, মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যাচার করে তারপরে তাদেরকে সেই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের ইতিহাসে একটি মিথ্যাচার থেকে নতুন করে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন দেশের নাগরিকরা জানবে দুটো জিনিস পরিষ্কার হয়েছে আজকের এই রায়ের মধ্য থেকে। এটিএম আজহারুল ইসলাম তিনি যেমন নির্দোষ, এটিএম আজহারুল ইসলাম নির্দোষ সাইদি সাহেব নির্দোষ, কাদের মোল্লা নির্দোষ, মীর কাসেম আলী নির্দোষ, গোলাম আজম নির্দোষ। আজকের এভাবে করে করে এটিএম আজহারুল ইসলাম সাহেব নির্দোষ নিজামী সাহেব নির্দোষ, এটিএম আজহার নির্দোষ আজকের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই নির্দোষ। এ মানুষগুলো কেউ কারো চাইতে মানদণ্ডে খারাপ ছিল না, এ মানুষগুলো প্রত্যেকের চাইতে বেস্ট পিপল ছিল। আপনি যদি একজনের সাথে তুলনা করেন আর একজনকে দেখবেন সে তার চেয়েও ভালো, তো তার চেয়েও ভালো মানুষ তো অপরাধী ছিল। এগুলো কোনো মানুষকে বিশ্বাস করানো যায়? এটা যে একটি সাজানো নাটক 2013 সালে শাহবাগে রঙ্গমঞ্চ তৈরি করে লাকিদেরকে দিয়ে, ইমরানদেরকে দিয়ে, তারপরে সেখানে নৃত্য তৈরি করে তারপরে এই অপকর্মটি করেছিল আওয়ামী লীগ। বিরিয়ানি, খিচুড়ি, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাগুলো বন্ধ রেখে জাতীয় পতাকা উত্তোলন করে ওনারা শাহবাগের আন্দোলন করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর আল্লাহর কি খেলা, আজ বাংলাদেশের সেই শাহবাগে তাহাজ্জুদের নামাজও হয়ে, আপনার সেই শাহবাগে মাগরিবের নামাজও হয়, জোহর, আসর, ফজর যার যখন উক্ত হয় সে সেখানে নামাজ আদায় করে, রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। এখন সেই শাহবাগে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত হয়, অথচ সাইদি সাহেবের জানাজা এই বাংলাদেশের ঢাকা শহরে হতে দেয়নি ফেসিবাদী আওয়ামী লীগ। কি নিষ্ঠুরতা ছিল, আজ সেটা থেকে মুক্ত পেয়েছে। আজ এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের এই সংগঠনের নামে যারা মিথ্যাচার করে, যারা তাদেরকে বলে যুদ্ধ অপরাধী দল, তারা যুদ্ধ অপরাধী নয়, সেটা আজ প্রমাণিত হয়েছে। এই দলটি সম্পূর্ণ দেশপ্রেমিক একটি দল, সেটা আজ প্রমাণিত হয়েছে। কেউ বলুক কিংবা না বলুক, মৃত্যুর আগ পর্যন্ত আমি বলে যাব। আর গত 16 বছর একই কথা বলেছি। মজলুমের পক্ষে থাকতে কষ্টের কি আছে ভাই? এই সংগঠনটি মজলুম, মিথ্যাচার করে শুধু রাজনৈতিক কিলিং করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে, এবং সেটাই হয়েছে গত 16 বছরে। রাজাকারের লিস্ট কিন্তু বন্ধুরা এখনো হয়নি। গত যারা আওয়ামী লীগের অবৈধ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মোকাম্মেল সাহেব নাকি বলে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা করব কি করে, তালিকা করতে গেলে আমাদের লোক চলে আসে। আর যা একটা স্বাধীনতার পর থেকে তালিকা হয়েছিল তার সিংহভাগ প্রায় 90% হচ্ছে আওয়ামী লীগের লোক জড়িত। এই হচ্ছে বাংলাদেশের তাদের তালিকা। নাই, কিচ্ছু নাই, মিথ্যাচার। আমি সবচেয়ে অবাক হই, এত বড় মিথ্যাচার কেমনি করতে পারে? একটা দলকে শায়েস্তা করতে হলে তার নামে মিথ্যা অভিযোগ এইভাবে দিবেন যে আমি খুন করিনি, আপনি বললেন খুন করেছি, আমি ধর্ষণ করিনি, আপনি বললেন ধর্ষণ করেছি, আমি কারো ঘর বাড়ি আগুন দেইনি, আপনি বলছেন আগুন দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার মতের সাথে হয়তো ভিন্ন মত পোষণ করে কেউ কেউ হয়তো, আর তারা অনেকে এমনিই নাই দুনিয়ায়, কেউ কেউ হয়তো বিরোধিতা করেছে, মতের বিরোধিতা। মতের বিরোধিতাকে যুদ্ধ অপরাধী বলে না। আমরা এই 5ই আগস্ট বাংলাদেশের জুলাই বিপ্লব করেছি। এই জুলাই বিপ্লবে তো সারা বাংলাদেশের সমগ্র মানুষ ঘর থেকে বের হয় না। সর্বোচ্চ মানুষও যদি এই 18 কোটি জনগণ থেকে বের হয়, তাও রাস্তাঘাটে অলিতে গলিতে সর্বোচ্চ মানুষ যদি বের হয়, 2 কোটি মানুষ বের হয়েছে, 3 কোটি মানুষ বের হয়েছে। বাকি মানুষগুলো কি আমাদের এই স্বাধীনতার চেতনার বিরোধী, যুদ্ধ অপরাধী বলে দিব? আহাম্মক থাকার আমরা তাদের কি
24 জুলাইয়ের গাদ্দার বলি, যারা আমাদের ছাত্রদেরকে, জনতাকে সামনে এসে ডাইরেক্ট গুলি করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে, তারা অপরাধী। এতটুকু সায়েন্স যদি বুঝতে কারো কষ্ট হয়, তার চাইতে নির্বোধ আর বাংলাদেশে কেউ নেই। অতএব এটিএম আজহার তো কোনো অবস্থাতেই সেই যুদ্ধ অপরাধী নয়। প্রিয় বন্ধুরা আমার, শুধু এটিএম আজহার নয়, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের কোনো পীর, মাশায়েখ, আলেম, ইসলামিক স্কলার অথবা ভিন্ন আদর্শের মানুষ যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা যুদ্ধ অপরাধী ছিল না। তারা দেশের জন্য কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। আজকে তাকে শুধু প্রায় 1 যুগ এই জেলের মধ্যে বন্দী থাকতে হলো। এই নির্দয় আচরণ তার জন্য কতটা কষ্টের ছিল। তার পরিবার থেকে তাকে দূরে রাখা হয়েছে, তার স্ত্রী থেকে তাকে দূরে রাখা হয়েছে, তার আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়েছে। মানুষটা জেলের মধ্যে মনে হয় পাথর হয়ে গিয়েছে। তার সমগ্র সহকর্মীরা সবাই একে একে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে। এই একটা লোক বুকে পাথর বেঁধে এই জেলের মধ্যে বন্দী থেকে এখনো তার নিঃশ্বাসটা দুনিয়ার বুকে তিনি নিচ্ছেন। আমার মনে হয় কি জানেন, আল্লাহ তাআলার বিশেষ কোনো একটা ইচ্ছা আছে, এবং সেই ইচ্ছা পূরণের জন্যই এই এটিএম আজহারকে সমগ্র ফাঁসির মঞ্চের আসামির মাধ্যমে, যাদেরকে তারা আসামি বলতো, একজনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন শুধু সাক্ষী দেখার জন্য এই পৃথিবীটাকে, যে দেখ আমি কি দেখাতে পারি, কি শাস্তি দিতে পারি, কি আওয়ামী লীগের দশা করতে পারি, তোমার চোখের সামনে দেখে যাও। আর তাই হয়েছে। 5ই আগস্ট যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এক সময় জামাত, শিবির, ডানপন্থী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হত্যা করত, দেশ থেকে দেশান্তরিত করত, অফিস আদালত বন্ধ রাখত। আর আল্লাহর কি মহিমা, আওয়ামী লীগের আমলেও সারা বাংলাদেশের জামাত ইসলামের অ্যাক্টিভিটিস এইরকম বন্ধ হয় নাই, কিন্তু আজ আওয়ামী লীগ সারা বাংলাদেশ থেকে এমনভাবে নিষিদ্ধ হয়েছে যে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন কঠোরভাবে আর কেউ কোনোদিন নিষিদ্ধ হয়নি। তাহলে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে আজকের এই আওয়ামী লীগ তার শাস্তি পেয়ে গিয়েছে। আওয়ামী লীগ যেই কোর্টের মাধ্যমে বিচার করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে, সেই কোর্টে আজকের শেখ হাসিনার নামে বিচার শুরু হয়ে গিয়েছে, এবং সরকার বলছে অপরাধীদের বিচার তাদের নির্বাচনের আগেই তারা করবে। তাহলে সেটাও আরেকটি আপনাদের জন্য দিক। আর এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায়ের 3-4 দিন আগে রাগে ক্ষোভে জামাত ইসলামের পার্টি পর্যন্ত নিষিদ্ধ করেছিল। আল্লাহ 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। পরবর্তীতে তাদের এখন সব সনদ টনদ গত কয়েকদিন আগে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কি প্রমাণিত হয়? মজলুমরা মজলুম সবসময় থাকে না। এই জুলুমবাজরা আজ হোক কাল হোক ধরা খাবেই, এবং এই পাকড়াওটা এমনভাবে হবে যেটা দিয়ে আর কোনো ইজ্জত সম্মান থাকে না। তুমি যাদেরকে ফাঁসি দিয়েছ তার পরিবার, আত্মীয় স্বজন, এমনকি যাকে ফাঁসি দিয়েছ তার লাশটাও বাংলাদেশেই আছে। কিন্তু আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে, হাসিনা এই মুহূর্তে তার কিছু হয়ে গেলে তাকে বাংলাদেশে কি কেউ ফেরত নিয়ে আসার দুঃসাহস দেখাতে পারবে? আওয়ামী লীগের লোকজন এখন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, সাথে থাকতে পারে না, পারবা কেমনে? তোমরা যখন এই শহীদি পরিবারগুলোর পাশে সেই সময় নির্দয় আচরণ করেছো, তোমরা তাদের জানাজা দিতে দাওনি, তার আজকের জবাব তোমরা পেয়ে গেলা। প্রিয় বন্ধুরা আমার, এভাবে করে প্রত্যেকটি সেক্টরে তারা জবাব পেয়ে যাচ্ছে, এবং এই জবাব তারা পেতেই থাকবে। ওরা অশান্তির মধ্যে থাকবে, জাহান্নামের কুণ্ডলী দুনিয়াতেও ভোগ করবে, আখেরাত তো অপেক্ষা করছেই। প্রিয় বন্ধুরা আমার, হতাশ হওয়ার কিছু নেই। যারা এই রকম জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে তারা এখন অপদস্থ, অপমানিত হয়েছে। তবে নতুন প্রজন্মের কাছে বলতে চাই, যারা ইতিহাস, মিথ্যা ইতিহাস হাসিনার কাছ থেকে শিখেছে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সঠিক ইতিহাস চর্চা করুন। রাজনৈতিক বিরুদ্ধাচরণ, রাজনৈতিক মতের ভিন্নতা থাকার কারণে একে অপরকে যুদ্ধাপরাধী ট্যাগ লাগানো, রাজাকার ট্যাগ লাগানো, আলবদর ট্যাগ লাগানো থেকে বিরত থাকুন। এগুলো আপনাদেরকে দেউলিয়া করবে। নতুন রাজনীতিতে যারা আসছেন, কথাবার্তা এমনভাবে বলবেন যাতে
সমস্ত মানুষ আপনাদেরকে গ্রহণ করে, ভালোবাসে, এমন কিছু বলবেন না যাতে বিভাজন তৈরি হয়। 53 বছর পরে এই দলের মধ্যে এখন আর কোনো রাজাকার টাজাকার নাই। আর এই দল না, বাংলাদেশেই কোনো রাজাকার নাই। এই রাজাকার যা ছিল সব এই 5 তারিখে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগেরা পালিয়ে গিয়েছে, মানে রাজাকারগুলো পালিয়ে গিয়েছে। অতএব বাংলাদেশে এখন আর রাজাকার নাই। অতএব এই ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে, বাংলার মানুষের সত্যিকার রাজনীতি চালু করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি সত্যি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত, উজ্জীবিত, এবং যারা তার মুক্তির জন্য কষ্ট করেছেন, আইনি সহায়তা করেছেন, কিংবা বিচার বিভাগের যারা দায়িত্বে ছিলেন, আপনাদের সকলের প্রতি শুভকামনা। আল্লাহর দরবারে আপনাদের জন্য বড় বড় কিছু নেয়ামত কামনা করছি। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশের যারা এই মানুষগুলোর মুক্তির জন্য বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, ডানপন্থী, অন্য যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ব্যক্তি একজন মজলুমের পক্ষে যদি যে কোনো জায়গায় যে কোনো ভূমিকা রেখে রাখেন, তাদের জন্য হচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং আপনারা বাংলাদেশের মানুষের কাছে তাকে মুক্ত বাতাসে আনতে পেরেছেন। সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, দ্রুত এই দলটির মার্কা ফেরত দিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।